আসসালামু আলাইকুম। আমার দাদার বাড়িতে ৯% জমিতে আলু চাষ করেছে আমার চাচাতো ভাই। দেখতেই পাচ্ছেন আলুর আকৃতি খুব বেশি বড় হয়নি, গাছের প্রকৃতিও খুব সবল নয়। এর কারণ আছে, আমরা অনেকেই কৃষিকাজ করতে গিয়ে কৃষি সম্পর্কে খুব ভালো না জেনেই আমরা পত্রপত্রিকা বা বাজার দর সম্পর্কে ধারণা করে অনুমান করে আমরা চাষ করে ফেলি। তারই ৯% ছাড়াও একসাথে আমার জানা মতে সে আরও ১ একরের কাছাকাছি জমিতে আলু চাষ করেছে। আমি দোয়া করছি সে যেন সফল হয়। তবে বাস্তব কথা হচ্ছে, আপনি যদি কৃষি সম্পর্কে ভালো না জেনে কোন গাছ কোন ফল বা কৃষির কোন জাতটা কীভাবে কোন সময়ে কী ধরনের খাদ্য উপাদান, সেচ, পানি, ঔষধ, রোগবালাই, নানান ধরনের বালাই ব্যবস্থাপনা সম্পর্কে না জেনে আমরা কৃষি করার চেষ্টা করি, ফলাফল যেটা হয় যে আমাদের আকাঙ্ক্ষা অনুসারে আমরা ফল পাই না, বা একসাথে বেশি পরিমাণ চাষ করার কারণে হঠাৎ করেই বাজার না পেলে আমাদের একদম মেরুদণ্ডই ভেঙে যায়। আমাদের সমাজে বা দেশে কৃষকরা তার পণ্যের মূল্য পায় না। মধ্যস্বত্বভোগী তৃতীয় পক্ষ বা অন্য কোনো শক্তিশালী পক্ষ সেগুলির সুফল নেয়। কৃষকরা নামমাত্র দামই পায়। আমি প্রায় 18 বছরের অধিক সময় কৃষির সাথে জড়িত। আমি খুব গভীরভাবে এই বাস্তবতাটা জানি। কৃষকদের সাথে আমার কথা হয়, বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। যাই হোক, এই যে আলুটা করা হয়েছে, এটার প্রতি যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন যে গাছগুলো যথেষ্ট শক্তিশালী নয়। আলুর কোয়ালিটি আমি যেটা দেখলাম বেশ ভালোই, কিন্তু বিপদ হচ্ছে গাছটা যতটা শক্তিশালী হওয়া দরকার ততটা নয়। তাছাড়াও মাটিটা অত্যন্ত বেশি শুষ্ক, মাটিতে জৈব উপাদানের পরিমাণ যথেষ্ট কম। মাটির কালার এবং মাটির আর্দ্রতার প্রতি লক্ষ্য করলেই ভালোভাবে বোঝা যায়। আমরা যারা কৃষিকাজ করব তাদের প্রত্যেকের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, লোভে বা লাভের আশায় বা সুদে টাকা নিয়ে কারো কাছ থেকে ধার করে কৃষিতে ব্যাপক বিনিয়োগ করবেন না। কারণ বাংলাদেশে আমাদের এই প্রবণতার কারণে মধ্যস্বত্বভোগীরা এবং অন্যান্য সুবিধাবাদীরা বাজার নষ্ট করে এবং আমাদের কৃষকের মেরুদণ্ড ভেঙে যায়। কিছুদিন পরেই আমাদের কৃষকের প্রতি হতাশ হয়ে কৃষিকাজ আর করেন না। ফসল বৈচিত্র্যের প্রতি ন্যূনতম আগ্রহ কারণেই। এ বিষয়ে সকলের নজর রাখার জন্য বিশেষ অনুরোধ করা হলো। ধন্যবাদ।